ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাইকৃত সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। যে সংবাদটি দিয়ে আজকে শুরু করতে চাই এবং মোস্তফা ফিরোজ আপনাকে দিয়েই শুরু করতে চাই। সহসা কাটছে না গ্যাস সংকট, দিশেহারা পরিবহন খাত, রান্নায় চরম ভোগান্তি, প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতির আশা। এই যে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতির আশা, এর আগে মন্ত্রী বলেছিলেন 2-1 দিনের মধ্যেই বিষয়টি ঠিক হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি যে সংকটে আসলে কী রকম অবস্থা হয়। অনেকেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পর সেটি ঠিক হয়ে গিয়েছিল। এখন সংকটটি কি আসলেই প্রকৃত সংকট নাকি অন্য কোনো বিষয় এখানে রয়েছে? মানে সামগ্রিকভাবে তো মানুষ ভোগান্তিতে। মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু জানতে চাই। না, জি ধন্যবাদ। না, এটা বোঝা যাচ্ছে যে একটা যান্ত্রিক সমস্যা, কারণ এমন সংকট হবার কথা না। কিন্তু আমার কথা হলো যে একাধিক বিকল্প নেই কেন? আমরা কেন এমন একটা অবস্থার মধ্যে পড়লাম যে একটা চেইন যদি আমাদের আটকায় গেল তো সব আটকায় গেল, এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়লাম কেন? এটার ব্যাকগ্রাউন্ড কি? মানে এটা কি পূর্বতন সরকারের ব্যর্থতা, বা এটা কি মানে বিকল্প কোনো চ্যানেল মানে করাই যাবে না এমন বিষয়? এটার একটা পরিষ্কার ব্যাখ্যা জনগণের থাকা উচিত, কারণ এটা তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি। টোটাল শুধু পরিবহন না, সমস্ত শিল্প প্রতিষ্ঠান গ্যাসের উপর নির্ভরশীল, সবার একটা ঝুঁকির মধ্যে পড়লো। আচ্ছা, এখন বিকল্প ব্যবস্থার কথা বলছিলেন, বিকল্প ব্যবস্থা আসলে কি হতে পারতো, মানে কি হতে পারে? না, এটা তো অত্যন্ত টেকনিক্যাল বিষয়। আপনি দেখেন পৃথিবীর কোন দেশে আপনি ক্ষেপণাস্ত্র দিয়ে মানে বিভিন্ন তেলের মানে আপনার ক্ষেত্র উড়াই দিচ্ছে, এটা উড়াই দিচ্ছে, পাইপলাইন উড়াই দিচ্ছে, কিন্তু তাদের এতগুলো বিকল্প থাকে যে একটা দুইটা বন্ধ হয়ে গেলে অন্য চ্যানেল তারা জ্বালানি পরিবহন হয়। আমাদের ইলেকট্রিক গাড়িও আমরা দেখি যে সব চার্জে চলে। জি, রাইট রাইট। সেই বিকল্পগুলো আমরা কেন মানে প্রস্তুত করতে পারলাম না বা হলো না কেন? এগুলোর থেকে তো শিক্ষা হয়, কিন্তু আমাদের যেটা হয় কি, ওই যে কারিগরি টিম আসবে, এলএনজির কোথায় পাইপলাইনের ত্রুটি আছে ওটা মেরামত করবে, তারপর হবে। এটা করতে করতে তো আপনার এই যে 1 সপ্তাহ চলে গেল, আরো 1 সপ্তাহ, তার মানে প্রায় অর্ধেক মাসও যদি আমি ধরে নিই এই সংকটের মধ্যে পড়লো। এটার ক্ষয়ক্ষতির আপনি পরিমাণটা আপনি চিন্তা করেন। একদম ক্ষুদ্র, যার গ্যাস দরকার, মিনিমাম গ্যাস দরকার তার একটা পরিবহন চালানোর জন্য, সেখান থেকে শুরু করে বড় শিল্প প্রতিষ্ঠান, টোটাল লসটা আপনি যদি হিসাব করেন এটা অকল্পনীয়, এটা অপূরণীয়। এইটা আপনি মেরামত করতে পারবেন না। তো সুতরাং সেন্সিটিভ এই বিষয়গুলোতে একাধিক বিকল্প লাইন রাখা, যাতে একটা বন্ধ হয়ে গেলে আর একটা চালু করে স্বাভাবিক প্রবাহ ধরে রাখা যায়। এই জায়গাটা আমরা কেন করতে পারলাম না? এর একটা বিশ্লেষণ দরকার, ব্যবস্থার দরকার। কারণ আপনারা দেখি যে সংকট যখনই পড়ি তখন আমরা বলি যে এখান থেকে এই তো উত্তরণ করা, কিন্তু সংকট পড়ার আগেই কেন সমাধানগুলো হয় না? কারণ আপনি ধরেন, এটা কোনো কথা হলো, ধরেন আপনি 1 বেলা 2 বেলা 3 বেলা আপনি না খেয়ে থাকতে পারেন, তাই বলে আপনি কি 1 সপ্তাহ না খেয়ে থাকতে পারেন? তো সেরকম না। আপনার গ্যাস না হলে আপনার কলকারখানা চলবে না, উৎপাদন হবে না, উৎপাদন না হলে আপনি বেতন দিতে পারবেন না, আপনি জিনিসপত্র রপ্তানি করতে পারবেন না, দেশে বাজারে আপনি সরবরাহ করতে পারবেন না। একটার সাথে একটা কত চেইন, মানে কতগুলো আপনি সংকটটা তৈরি হচ্ছে। এবং বাসাবাড়িতেও গ্যাসের সংকট, রাইট। বাসাবাড়ি থেকে শুরু করে আমি বললাম তো সকল ক্ষেত্রে, যে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প, তার মাঝখানে এতগুলো প্রতিষ্ঠান নির্ভরশীল গ্যাসের উপরে, সেই জায়গাটার উপর যথেষ্ট গুরুত্ব আমার মনে হয় অতীতে দেওয়া হয়নি, এখনো দেওয়া হচ্ছে কিনা আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে। জি, নিশ্চয়ই। আরেকজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন মাসুমুর রহমান খলিলি। একটু আপনার কাছে জানতে চাই, মোস্তফা ফিরোজ যেটি বললেন যে কোথাও যান্ত্রিক লাইনের ত্রুটি হলে সেই ত্রুটি সরানোর ক্ষেত্রেই আসলে অনেক সময় লেগে যায়, অনেক সময় পার হয়ে যায়। যেখানে আগে মন্ত্রী বলেছিলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 2-1 দিনের মধ্যে ঠিক হবে, কিন্তু এখনও ঠিক হয়নি। এই জন্য দুঃখ প্রকাশ করেছে সরকার। কিন্তু আসলে এই সমস্যার সমাধানটা এখন কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে, মোস্তফা ফিরোজ ভাই যা বলেছেন এগুলো তো সত্য, কিন্তু সবচেয়ে বড় বাস্তব বিষয়টা হচ্ছে কি, এখনকার যে গ্যাসের ক্রাইসিস এবং পেট্রোলিয়ামের ক্রাইসিস, এটার মূল কারণ তো আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় না,
এটা মূলত মনে হচ্ছে যুদ্ধের একটা প্রভাব পড়ছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে বা ডিসরাপশন হয়েছে, যার কারণে আসলে এখন গ্যাসের সংকট। আমরা প্রাকৃতিক গ্যাস যেটা আভ্যন্তরীণ ভাবে উত্তোলন করি, এটা দিয়ে অর্ধেকের কিছু বেশি হয়তো চাহিদা মেটানো হয়, বাকি এলএনজি আকারে আমাদের ইম্পোর্ট করতে হয়। যেহেতু এলএনজির দামটা প্রায় 3 গুণ 4 গুণ বেড়ে গেছে, তো স্বাভাবিকভাবেই আমরা স্পট মার্কেট থেকে যেটা গ্যাস সংগ্রহ করতাম, এলএনজি সংগ্রহ করতাম, সেটা এখন বেশ কঠিন হয়ে গেছে। কারণ আমাদের দেশের যদি আমরা এই চড়া দামে গ্যাস ইম্পোর্ট করতে যাই, তাহলে স্বাভাবিকভাবেই রিজার্ভে টান পড়বে। আর এমনি সাময়িক যে সংকটটা, এই যে লাইনের বা গ্যাস পাইপ লাইনের যে সংকট, এটা হয়তো মিটে যেতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ যদি না থামে, তাহলে এটার স্থায়ী সমাধান কোনোভাবেই হবে না। তবে আমি দীর্ঘমেয়াদী তো ওই প্রভাব তো থাকবেই, যুদ্ধের প্রভাব। সাময়িক সংকটের বিষয়ে যদি মন্তব্য করতেন। সাময়িক সংকট, এটা তো অবশ্যই সরকারের ম্যানেজমেন্ট, সেই ম্যানেজের একটা দুর্বলতা আমরা স্পষ্ট দেখে পাতে পাই। তবে মন্ত্রী যাই বলুক না কেন, এটা কিন্তু শুধু লাইনের মেরামতের বিষয়টা একমাত্র সংকটের কারণ না। মূল সংকটটা হচ্ছে লাইনে। যেমন ধরুন ঢাকা শহরের যেসব পেট্রোল পাম্পে মানে গ্যাস পাম্পে যে গ্যাসের সংকট, এটা তো শুধু আজকে না, এখন অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে। এটার মূল সংকটটা হচ্ছে সাপ্লাই লাইন। আসলে আমাদের দীর্ঘমেয়াদী, এবং ফিরোজ ভাই যেটা বলেছেন, একটা বিকল্প ব্যবস্থা দরকার। বিকল্প ব্যবস্থা সেটাই হতে যদি আমরা আন্তর্জাতিকভাবে গ্যাসের উৎপাদন বাড়াতে পারি। যে কোনো কারণে যান্ত্রিক সামান্য হয়তো ত্রুটি হয়েছে, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছে আমরা ফিরবো। মোস্তফা ফিরোজ, আপনার কাছে আমি আরেকটি প্রসঙ্গে চলে আসতে চাই। মোটামুটি আপনাদের দুজনের কাছেই মোটা দাগে আসলে সংকটের সমাধান এবং সংকটটার বিষয়ে জানা গেল। আসলে সরকারের এখন কি করা উচিত, সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। আমি একটু জানতে চাই যে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ সহ 3 শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল, পালনে ব্যর্থ হলে যে কোনো সময় ব্যবস্থা। মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু জানতে চাই এবং এরপরই আমরা বিরতিতে দিব আপনার কথার পর। আদ্দিন হাসপাতাল তাহলে লাইসেন্স বাতিল করাই হলো কেন, বা এখন আবার দেয়াই হলো কেন? আর কোনো হাসপাতালই আসলে কাম্য নয় যে বন্ধ হয়ে যাক, কারণ এসব তো আসলে মানুষের সেবাদানকারী প্রতিষ্ঠান। যদি কোনো ত্রুটি থাকতো তাহলে হয়তো জরিমানা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া যেত কিংবা জরিমানার ব্যবস্থা করা যেত। এই যে বন্ধ করা আবার চালু করা, এবং সেই সময় তো যারা সেখানে পেশেন্ট ছিল, যারা রোগী ছিল, তারা তো সাফারার হয়েছে। এই প্রসঙ্গে আসলে কি বলবেন? দেখেন, এটা প্রথম থেকেই একটা ভুল পলিসির মধ্যে মানে আমরা চলছি। আদ্দিন হাসপাতালের যেহেতু একটা হাসপাতাল, একটা চিকিৎসা প্রতিষ্ঠান, এটা মোস্তফা ফিরোজ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমাকে শুনতে পাচ্ছেন? যান্ত্রিক কোনো ত্রুটি হতে পারে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করি। আচ্ছা, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মোস্তফা ফিরোজ, আপনি বলছিলেন যেটা হলো যে আমরা শুরু থেকে আদ্দিন হাসপাতাল নিয়ে একটা ভুল পলিসির মধ্যে চলছি। সেটা হলো কি, দেখেন, যখন নাকি 6টা শিশু মারা গেল, আপনার সম্ভবত 27শে মে মারা গেল, তখন আমরা এমন একটা প্রবণতা যে হাসপাতালটা বুলডোজার দিয়ে গুড়ায় দাও, এই হাসপাতালের দরকার নেই, এমন একটা মিডিয়াতে আমরা ওয়েব তুললাম। আবার যখন কি সরকার পদক্ষেপ নিল, তখন বললো হ্যাঁ, এটা কেমন কথা, একটা প্রতিষ্ঠান চলছে, এত নার্স, এত চিকিৎসা প্রার্থী, তাদের কি হবে, এটা কি ঠিক হলো? তখন আবার উল্টো অস্ত্র। তো যেটা দরকার ছিল সেটা হলো, যেহেতু এইটা একটা হাসপাতালের যেই জায়গাটা শিশুদের মৃত্যু হলো, সেটা আমি ভিডিওতেও দেখছি যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। এটা পরিবেশটা আমার কাছে কোনোভাবে স্বাস্থ্যসম্মত মনে হলো না। এবং সেখানে যেহেতু ওই যে এসির গ্যাসটা লিক হয়েছে, সেটা একটা কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস তৈরি হয়েছে, ওইটা ইয়েতে মানে বদ্ধ ঘরে তারা শ্বাসে কষ্ট হওয়াতে মারা গেছে। তাহলে পুরো স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ওই ব্যবস্থাপনাটা দূর করার জন্য লাইসেন্স বাতিল না, আপনি যেটা বলছেন যে জরিমানা করে তাৎক্ষণিকভাবে সেখানে দাঁড়ায় থেকে 7 দিনের মধ্যে এই ব্যবস্থাটা তৈরি করে আবার হাসপাতালের মতন। আপনি হাসপাতাল কিন্তু দেখেন, যুদ্ধ সময়ও যখনই হাসপাতালে বোমা পড়ে, ওইটা খবর হয়, কারণ হাসপাতালটাকে অচল করতে নেই, কারণ এটা একটা জরুরি চিকিৎসা। একটা প্রসূতি মা কোথাও জায়গা পাচ্ছে না,
সেখানে এইটা হলো একটা কম খরচের হাসপাতাল, সেখানে দৌড়ে যাবে, সে দৌড়ে যেয়ে দেখলো যে হাসপাতালের লাইসেন্সটাই বন্ধ হয়েছে, তখন সে কোথায় যাবে? তাহলে এইটা, এই বিবেচনাটা, এই বিচারটা করার দরকার ছিল, সেটা আমরা না করে আমরা ওই যে প্রথম দিকে যে মানুষের যে মতটা, যে এটা মানে খুব বাজে হাসপাতাল, এটা বন্ধ করে দাও, এটা ঘুরায় দাও, এটার উপরে বেকারি পাওয়া গেছে, বেকারির সন্ধান পাওয়া গেছে, লাইভ টেলিভিশন দলে দলে যেভাবে মানে হাসপাতালের মধ্যে ঢুকে পড়লো, এইটা কোনো গণমাধ্যমও দায়িত্বশীল আচরণ করেনি এবং দায়িত্বপূর্ণ রিপোর্ট করেনি। সামগ্রিকভাবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বপূর্ণ আচরণ করেনি। সরকারও ডিসিশন নেয়ার ক্ষেত্রে একটা ভাবাবেগ দ্বারা তাড়িত হয়েছে। সব মিলায় একটা ভুলের মাসুল হয়েছে। যাই হোক, এখন তারা লাইসেন্স ফিরাই দিচ্ছে, এটা ভালো ব্যাপার। কিন্তু কথা হলো, এই আদ্দিন হাসপাতালকে ঘিরে সারা বাংলাদেশের যে হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলোর সেই প্রসূতিতে বাচ্চাদের যেখানে ডেলিভারি হবে, তাদের রাখা হবে, সেই ব্যবস্থা কি, সেই জায়গাগুলো কি উন্নত করা হয়েছে কি হয়নি, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি, এই সব বিষয়গুলো এখন বর্তমান সময়ে আসলে দেখা দরকার। আমি একটু মাসুমুর রহমান খলিলি আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। আদ্দিন হাসপাতালের বিষয়ে আসলে আমরা আলোচনা করছিলাম। মোস্তফা ফিরোজ বিরতির আগে নানা প্রসঙ্গ নিয়ে এসেছিলেন এবং আমার কাছে মনে হয়েছে উনি খুব যৌক্তিকভাবে আসলে বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। এবং আপনার কাছেও আমি জানতে চাই যে এই যে লাইসেন্স বাতিল করা, পুনরায় লাইসেন্স দেয়া, মাঝখানে অনেক রোগীদের ভোগান্তি, আবার হাসপাতালের মতো একটা স্পর্শকাতর প্রতিষ্ঠানের বিষয়ে সরকারের সিদ্ধান্ত, মানে সব মিলিয়ে আসলে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে কি, আদ্দিন হাসপাতালে যে 6টা শিশুর মৃত্যু, এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষের যদি কোনো ধরনের অবহেলা থেকে থাকে তাহলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া যেতে পারে। কিন্তু তার মানে হাসপাতাল বন্ধ করে দেয়া না। রোগী মারা যাওয়ার কারণে যদি হাসপাতাল বন্ধ করতে হয় তাহলে তো ঢাকা শহরে কোনো হাসপাতাল খোলা রাখা যাবে না, কারণ প্রত্যেক হাসপাতালেই কিন্তু রোগী মারা যায় এবং যেসব রোগী মারা যায় এর একটা অংশ কিন্তু চিকিৎসার অবহেলা বা দুর্বলতার কারণে হতে পারে। কিন্তু এটার কারণে হাসপাতাল বন্ধ করাটা আমার মনে হয় একটা ছোট অপরাধে অনেক বড় কাজ হয়ে গেল, কারণ হাসপাতালটা যে মানুষের জীবন মৃত্যু চিকিৎসার সাথে যুক্ত। তো স্বাভাবিকভাবেই এইসব হাসপাতালে যদি কোনো অনিয়ম হয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। আর বেকারি যদি থেকে থাকে, সেটা যদি অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে থাকে তাহলে সেটাও নিশ্চয় তাদেরকে সতর্ক করে দেওয়া যায়। কিন্তু হাসপাতাল বন্ধ করাটা মোটেই সঠিক না। শেষ পর্যন্ত এটার অনুমতি দেওয়া হয়েছে, আমি মনে করি যে এটা সরকার একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখা দরকার। কারণ আদ্দিন হাসপাতাল কিন্তু নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের চিকিৎসার জন্য একটা তারা বিশেষ সুবিধা দেয়। আমরা জানি হচ্ছে তাদের যে প্যারেন্টস গ্রুপ আছে আকিস গ্রুপের এটা সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা অংশ হিসেবে এখানে বড় একটা সুবিধা তারা রোগীদেরকে দেয়। 250 টাকা 300 টাকা দিয়ে যে ডায়ালিসিস করা, এটা তো সাধারণ একটা হাসপাতালে, বেসরকারি হাসপাতাল অন্তত চিন্তাই করা যায় না। তো যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, সামনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এটার ব্যাপারে সরকারের সজাগ থাকা দরকার। জি, নিশ্চয়ই। আমি একটু প্রসঙ্গ তাহলে চেঞ্জ করি। আমরা আরও কিছু প্রসঙ্গ রয়েছে, সেসব প্রসঙ্গেই একটু আলোচনা করতে চাই। মোস্তফা ফিরোজ, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন মনোনয়নের বিষয়ে বিএনপির দলীয় ফোরামের সিদ্ধান্ত, কাল ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বসবে ইসি। এই বিষয়ে একটু আপনার কাছে মন্তব্য জানতে চাই এবং ভারপ্রাপ্ত স্পিকারের সাথে নির্বাচন কমিশনের বৈঠক নিশ্চয়ই একটা গুরুত্ব বহন করে, একটু জানতে চাই সামগ্রিকভাবে। না, একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সবকিছু এগোবে। মানে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেই প্রক্রিয়াটা ঠিক হবে। সেটার জন্য যে তারা মানে একটা ডিক্লেয়ার করবে নমিনেশনের জন্য, এমপিরাই তো করবেন, তখন কেউ অন্য কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে কিনা, জাস্ট একটা নির্বাচনী প্রক্রিয়ার ফর্মুলার মধ্য দিয়ে যেভাবে হয়। তো আমরা জানি যে যেহেতু 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে ক্ষমতাসীনদের, ফলে এখানে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তারা যাকে মনোনয়ন দেবেন তিনি হবেন। এখন সেই প্রক্রিয়াটাই হবে। এটা হয়তো তারা 90 দিন সময়সীমা, হয়তো আরো দ্রুততার সাথে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারে। এখন আর এটা নিয়ে আর রাষ্ট্রপতি নিয়ে আর যেই ধরনের একটা ইয়ে উঠছিল, বিতর্ক ছিল, সেইটা কিন্তু এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন আর ওই বিচারের দাবি, তার গ্রেপ্তার করো,
তাকে শুলে চড়াও, এরকম ধরনের আর আওয়াজ কিন্তু খুব একটা জোর হচ্ছে না। জামাত ইসলামও নমনীয়, এনসিপি বলেছিল, কিন্তু এটা নিয়ে বড় একটা কোনো ইস্যু হবে আমার মনে হয় না। সরকার এটা একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা স্বাভাবিক পরিবর্তনের ধারায় নিয়ে যাচ্ছে, এটাই দেখা যাচ্ছে। জি, আপনার কি মনে হয় যে বিএনপি ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছে? আরেকটি বিষয় যে অনেক রকম গুঞ্জন শোনা যাচ্ছে, অনেকে মানে সোশ্যাল মিডিয়া কিংবা আসলে মূলধারার গণমাধ্যমে অবশ্য না, কিন্তু অনেকেই বলছেন যে এবার নারী রাষ্ট্রপতি হলে কেমন হয়, কিংবা নারী রাষ্ট্রপতি দেখতে যাচ্ছে বাংলাদেশ, কিংবা কে হবেন রাষ্ট্রপতি, মানুষের কৌতূহল রয়েছে। কি বলবেন আসলে? অতীতের অভিজ্ঞতার আলোকে আমার মনে হয় না যে বিএনপি আর কোনো ঝুঁকি নেবে। হুম। কারণ তাদের অতীতে ছিল আব্দুর রহমান বিশ্বাস, হুম। তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। ও কিন্তু গিয়াসউদ্দিন আহমেদের আমলটা কথা যদি স্মরণ করেন, তাহলে এরকম ধরেন বিএনপি সমর্থিত কোনো সুশীল সমাজ প্রতিনিধি, সে নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, তাকে সম্ভবত নিয়ে আসার কথা চিন্তা করবে না। বরং দলের নিবেদিত প্রাণ কর্মী যেমন আব্দুল হামিদ, জিল্লুর রহমান, আওয়ামী লীগের যেমন যারা ছিলেন, তারা যেমনটা অ্যাক্ট করেছেন, এখন সেই অর্থে তো শাহাবুদ্দিন আওয়ামী লীগের ওই ধরনের কোন নেতা না, বরং তার মনোনয়নটা দলের মধ্যে বিস্ময় তৈরি করছিল। কিন্তু জলিলুর রহমান বা আব্দুল হামিদ তাকে স্বাভাবিকভাবে নিয়েছিল। সুতরাং বিএনপিও এমন একজনকে দলের সিনিয়র নেতাকে নমিনেশন দেবেন যেটাকে দল মনে করবে যে হ্যাঁ ঠিক আছে, মানুষও মনে করবে যে হ্যাঁ এর বাইরে আর কি হওয়ার কথা ছিল। এটাই তো স্বাভাবিক, এভাবেই হয়তো যাবে আমার ধারণা অতীতের অভিজ্ঞতার আলোকে। মানে অতীতের অভিজ্ঞতার আলোকেই আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবে, এমনটাই আসলে আপনি বলছেন। মাসুমুর রহমান খলিলি, আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাই, আসলে এই বিষয় নিয়ে আসলে অনেক মানুষের কৌতূহল রয়েছে এবং নানাজন নানা কথা বলছেন, নানা গুঞ্জনও রয়েছে। আপনারও কি মনে হয় যে দলীয় বিষয়টি কি প্রাধান্য দেওয়া হবে? আমার কাছে সেটা মনে হয় না। মনে হয় না এই কারণে, বিএনপির নিকট অভিজ্ঞতা যেটা আছে সেটা হচ্ছে দলের একদম সিনিয়র লিডারকে তারা প্রেসিডেন্ট করছিলেন, প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, কিন্তু ওনাকে খুব অনাকাঙ্ক্ষিত ভাবে কিন্তু বিদায় গ্রহণ করতে হয়েছে। তো ফলে আমার ধারণা হচ্ছে কি দলের হাইকমান্ড এখন সিনিয়র লিডারের চাইতে দলের হাইকমান্ডের প্রতি অনুগত ব্যক্তিকে হয়তো বেশি চাইবেন, যেটা আগের সরকারও চেয়েছে। যেমন শাহাবুদ্দিন সাহেব কোনো বিবেচনায় কিন্তু প্রেসিডেন্ট হওয়ার কথা না, কিন্তু যেহেতু ওনার প্রতি শেখ হাসিনার আস্থা ছিল, এই কারণে কিন্তু উনি প্রেসিডেন্ট হয়েছেন। অন্যদিকে জিল্লুর রহমানের বিষয়টা তো একই, মানে দলের আস্থা যার প্রতি থাকবে তাকেই তো সাধারণত আমরা দেখে এসেছি বাংলাদেশের প্রেক্ষাপটে মানে প্রেসিডেন্ট করা হয়। না, আমি বলবো যে দলের আস্থা না, দলের প্রধানের আস্থা। আচ্ছা। কারণ দলের আস্থার বিষয়টা তো ভিন্ন, এটা তো ইলেকশনের মাধ্যমে হবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনি হচ্ছে রাষ্ট্রপতি হবেন। জি। আচ্ছা, একটু ডিটেইলে যদি জানতে চাই যে এক্ষেত্রে যদি বিরোধী দল জামায়াত ইসলামের কথা বলি কিংবা এনসিপির কথা বলি, তারা আগে নানা রকম বিতর্ক করেছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কি সামনে কোনো রকম বিতর্কের সম্ভাবনা আছে কি না, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে যেহেতু 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিএনপির আছে, এখানে অন্য কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশই নেই। এখানে জামাত ইসলামী কি করবে, এনসিপি কি করবে, কারণ 207 জন 8 জন যদি এখন তো আরো বেশি মহিলা সহ, তো স্বাভাবিকভাবে এখানে তো কোনো প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নই নেই, কেন বিতর্কেরও বিষয় নেই। বিএনপির পার্লামেন্টারি পার্টি যেটা সিদ্ধান্ত নেবে, যাকে প্রেসিডেন্ট করে সিদ্ধান্ত নেবে উনি হয়তো হবেন। এখন টেকনিক্যাল কিছু বিষয় থাকতে পারে, যেমন আমরা ক্যাবিনেট সেক্রেটারির ব্যাপারে শুনছিলাম যে উনি রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু এখানে আবার রাষ্ট্রপতি হওয়ার যে শর্ত আছে, এই শর্তের মধ্যে আছে হচ্ছে কি উনি সংসদ সদস্য নির্বাচন যোগ্য হতে হবে। আবার সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য আবার একটা শর্ত আছে, উনি রিটায়ারমেন্টের পরে একটা নির্দিষ্ট সময় পার হতে হবে, 2 বছর বা 3 বছর। তো ফলে এই ধরনের নানান টেকনিক্যাল শর্ত আছে। এই টেকনিক্যাল শর্তের কারণে আমরা যাদের কথা ভাবি এদের হয়তো অনেকে নাও হতে পারেন। অন্যদিকে স্পিকারের বিষয়, উনি তো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন। আব্দুল হামিদের সময় আমরা দেখছিলাম উনি যখন প্রেসিডেন্ট হলেন তখন কিন্তু কেউ কোনো প্রশ্ন করে নাই, কারণ উনি তো এর আগে স্পিকার ছিলেন। এখন এরকম কিছু হয়ে যায় কিনা সে সম্ভাবনাই আমার কাছে বেশি মনে হয়। জি।
নানা রকম আসলে সমীকরণ রয়েছে। আমরা তো আসলে সবসময় রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এই শেষের দিকে আমরা একটু খেলাধুলার বিষয় নিয়ে আসতে চাই, মানে নতুন কুড়ির বিষয়ে আসতে চাই। দেশ গড়ার আত্মনিয়োগ করতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও সফল হবে বর্তমান প্রজন্ম। এই যে নতুন কুড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, এবং সেই অনুষ্ঠানেই আজকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন তরুণ প্রজন্মের প্রতি। মোস্তফা ফিরোজ, আপনার কাছে জানতে চাই যে নতুন কুড়ির বিষয়টি আসলে আপনার কাছে কেমন লাগে? না, আমার কাছে যথেষ্ট ভালো লাগে এবং আমি দেখছি প্রথম থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তরুণদের প্রতি দেখবেন যে তিনি এবং তার স্ত্রী জোবায়দা রহমান তারা এই সোশ্যাল এই অর্গানাইজেশনের যারা নানান রকম উদ্ভাবনী কাজের সাথে যুক্ত আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য তারা নিজেরা যাচ্ছেন, তাদেরকে সাথে কথা বলছেন এবং তাদেরকে প্রণোদনা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। এই আবার নতুন কাজগুলো করিতে কিন্তু আগে খেলাধুলা নতুন করে সংযুক্ত হয়েছে। হ্যাঁ, এবং খেলাধুলার প্রতিও ইয়ে দিচ্ছেন। তো এইটা আমি মনে করি ভালো। দেখেন, নারী এবং শিশু আমাদের এই দুই অংশটা খুবই অবহেলিত। তো তাদের প্রতি মনোযোগ দিচ্ছেন। আইরিন খানকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি করার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যেই একটা ক্ষমতায়ন সেটাকে যেমন সামনে নিয়ে আসছেন, তেমনি শিশুদের, মেধাবী শিশুদেরকে গড়ে তোলা, শিশুদের তরুণদের প্রতি এইটা মনোযোগ দেয়া, এটা আমি মনে করি খুবই পজিটিভ এবং এটাই হওয়া উচিত। কারণ আলটিমেটলি আমরা যে যাই বলি না কেন, আমাদের এই প্রজন্মের যারা তরুণরা আছে তাদের এবং নারী, এই দুই অংশকে যদি আমরা সামনে না নিয়ে আসতে পারি তাহলে এটা রাষ্ট্র হিসেবে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কিন্তু পৌঁছাতে পারবো না। সুতরাং প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গিটা খুবই প্রশংসনীয় বলে মনে। জি, এই প্ল্যাটফর্মটা আসলে সবাই আসলে দলমত নির্বিশেষে, বিশেষ করে নতুন করি প্ল্যাটফর্মটা, এটা আমিও ছোটবেলা থেকে দেখে এসেছি, কিন্তু আওয়ামী লীগ সরকার এসে এটি কেন বন্ধ করেছে আমি ঠিক জানি না। একটু মাসুমুর রহমান খলিল, আপনার কাছে এই বিষয়ে একটু মন্তব্য চাই। আপনার কাছে এই প্ল্যাটফর্মটি কেমন মনে হয়? আমার কাছে তো খুবই ভালো মনে হয়। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বর্তমান প্রধানমন্ত্রী ওনার শহীদ প্রেসিডেন্ট পিতা যে বিভিন্ন দৃষ্টান্ত অনুসরণ করছে, এটা বেশ আশাবাদের সৃষ্টি করে। আমরা জানি যে সমুদ্র যাত্রা প্রতিভাবান যারা ভালো ছাত্র ছিল তাদেরকে নিয়ে, এবং এরাই কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। তা আমার মনে হয় এই যে প্রতিভার অন্বেষণের ব্যাপারে উনি পিতার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাকে অনেক শেয়ার করেন, এবং এই ক্ষেত্রে একটা ইতিবাচক সাড়াও কিন্তু দেশের মানুষের মধ্যে আছে। আমার মনে হয় আজকের যারা তরুণ তারাই তো আগামী দিন নেতৃত্ব দিবে। তাদের মধ্যে প্রতিভা অন্বেষণ করা এবং সেটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হয়, এটা অবশ্যই আমাদেরকে আশাবাদী করে। জি, আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আসলে আলোচনা করলাম এবং আপনাদের কাছ থেকে আসলে নানা সমীকরণ, নানা দিক উঠে এসেছে এইসব আজকের নিউজের বিভিন্ন দিক নিয়ে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য, মোস্তফা ফিরোজ এবং মাসুমুর রহমান খলিল।